তো হুট করে যাই দেখতেছি যে একটা বট গাছের নিচে একটা মানুষ দাঁড়ায় আছে আর আমাদের সিগন্যাল দিচ্ছে। তো আমরা যে জাদুঘরটা দেখতে যাচ্ছি যে রাস্তা দিয়ে, সচরাচর ওই রাস্তায় কিন্তু রাত্রেবেলা তেমন গাড়ি চলাচল করে না। তো আমার ভাই আবার আমাকে বলছে, কি রে থামাবো গাড়িটা, মানুষটা তো হেল্প চাচ্ছে। আমি তখন বললাম যে যেহেতু মানুষটা একটা বিপদে পড়ছে, এত রাতে এই পাশ দিয়ে তো গাড়ি ঘোড়া যাবে না, ঠিক আছে গাড়িটা ব্রেক করলো। ব্রেক করার পরে তখন মানুষটা গলা ভাঙ্গা কণ্ঠে বলতেছে যে আমি একটা বিপদে পড়ছি, আমাকে একটু লিফট দেওয়া যাবে, আমি সামনে নামে পড়বো, কিছুটা পর্যায়ে আমি নামে পড়বো। তো ভাইয়া যখন সিগারেটটা জ্বালাইতে যাবে, হুট করে ওই মানুষটা কেমন জানি রেগে গেল। ভাই সিগারেটটা জ্বালাইতে নিষেধ করতেছে, বলছে না সিগারেটটা জ্বালায় না। পর্যায়ে আমার ভাই জোর করে সিগারেটটা জ্বালাই। সিগারেটটা যখনই জ্বালাইছে, এই যে ম্যাচের যে আগুনটা বাইরে হচ্ছে সিগারেটটা জ্বালানোর জন্য, এই আগুনটা দেখে ওই মানুষটা সাথে সাথে দরজা খুলে সাথে সাথে জঙ্গলের দিকে দৌড় দিছে। হুট করে আমাদের গাড়ির স্পিডটা কমে যায়। কি কারণে কমলো আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না। যে আমি যাচ্ছি, আমি যখন ব্যাক করব তখন গাড়ির গাড়ির বাইরে থেকে আমি টক টক করে 5টা আওয়াজ দিব। যদি 5টা আওয়াজ দিই তাহলে মনে করবা যে আমার ভাই কিন্তু আমাকে বলছিল যে আমি যদি আসি তাহলে আমি গেটে 5টা শব্দ করবো, 5টা টাকা দেবো। কিন্তু আমি শব্দ পাইলাম 3বার, এভাবে টক টক করে শব্দ করলো। আমার যখনই জ্ঞান ফিরছে, আমাকে শুধু একটাই কথা বলছে ওনারা, যে পিছনে তাকানো, পিছনে দেখতে নিষেধ করে। তাও আমি পিছনে দেখতেছি যে বট গাছের উপরে আমার ওই ফুফাতো ভাইটার ইয়াটা গলাটা কাটে ওখানে ঝোলানো আছে। আজকে আসলে আমি যে গল্পটা শেয়ার করব, তো এই গল্পটা আসলে বলতে গেলেই আমি হয়তো নিজেকে ঠিক রাখতে পারবো না। এই গল্পটা বলতে গেলে আমার একটা আপন মানুষের কথা মনে চলে আসবে। আচ্ছা, আমার লাইফের সাথে তোমার আপন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা এটা? তাহলে আমার লাইফের ঘনিষ্ঠ একটা মানুষ এই ঘটনা থেকে একদমই তার জীবনটাই চলে গেছে। এই ঘটনাটা মোটামুটি 1 বছর হবে। আমার ফুফাতো ভাই ঢাকায় থাকতো। ও ঢাকায় ছুটি পাইছে, ঈদের ছুটি পাইছে। ও বলল যে আমি তোদের বাসায় ঈদে এবার ঘুরতে যাব। আচ্ছা, এভাবে বললো। ঠিক আছে, ঘুরতে আসবে, ভালো কথা। আমারও ভালো লাগতেছে যে ভাইয়ের সাথে এতদিন পরে দেখা হবে। তো ও গাড়িতে উঠছে, গাড়িতে উঠে আমাকে ফোন দিছে, কথা হচ্ছে যে হ্যাঁ ও আসতেছে। তা আমারও তো আরো খুবই ভালো লাগতেছে যে ভাই আসতেছে বাসায় আজকে। তারপর দিন সকালবেলা আসলে আমাদের এলাকায় এসে পৌঁছাইলো। আমি যাই আবার ভাইকে গাড়িতে করে নিয়ে আসলাম বাসায়। ভাই বাসায় ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তো আমরা যখন দুপুরে খাওয়ার টেবিলে বসি, আমার একটা ছোট ভাই ছিল, সে আর আমার যে ফুফাতো ভাইটা। আমার ফুফাতো ভাইটা বলতেছে যে তোদের এলাকার এই পাশে নাকি বলে কোন জানি একটা আছে, এই যে পুরাতন জাদুঘর আছে, তো আমি আজকে ওটা দেখতে যাবো তোর সাথে। আচ্ছা। তো তখন চৈত্র মাস ছিল, তো প্রচুর রোদ ওই সময়টাতে। তো আমি তখন ভাইয়ের সাথে ভাই বললাম যে ভাই তো প্রচুর রোদ, তো এখন আর কি বাইর হবো? বলতেছে যে না এখন তো বাইর হবো না, বাইর হবো আমরা বিকালের পর, সন্ধ্যার আগে আগে বাইর হবো। আচ্ছা। তো ভাইয়ের কথা শুনে ঠিক আছে, তো আমরা যার যার মতো নিজের রুমে যাই রেস্ট নেওয়ার পরে যখন আমরা বিকালবেলা উঠলাম সবাই মিলে, তো রেডি হবো আর কি, যাওয়ার জন্য রেডি হবো। বাসায় আব্বু বললাম যে আব্বু একটু গাড়ির চাবিটা দিও, ভাই আর আমি তো যাবো একটু দেখতে। ও ঠিক, আব্বু বলছে ঠিক আছে নিয়ে যাও। আমি, আমার ছোট ভাই আর আমার ফুফাতো ভাইটা রেডি হয়ে, আমার ফুফাতো ভাইটা ড্রাইভ করতে পারে গাড়ি, তো গাড়ি ড্রাইভ করতেছে আর আমরা দুজনে পিছনে বসে আছি। তো এখানে একটা কথা বলে রাখি, আমার যে ছোট ভাইটা আছে ও কিন্তু অ্যাজমা রোগে ভুগত, শ্বাসকষ্টের সমস্যা ছিল। তো আমরা বাসা থেকে যে বের হইলাম মোটামুটি 7:30 8টা রাত তখন বাজে গেছে। রেডি হইতে সবকিছু ব্যবস্থা করতে 7:30 8টা বাজে গেছে। সেই সময় আমরা বাসা থেকে বের হইলাম। বাসা থেকে বের হওয়ার পরে তো আমি কিন্তু দেখছি আসলে যে ভাইয়া যে জায়গাটা দেখতে যেতে যাচ্ছে, আমি ওই জায়গাটা বেশ কয়েকবার দেখতে গেছি, তবে রাত্রেবেলা কখনো যাইনি, দিনের বেলা গেছি দেখতে। আচ্ছা। আর ভাইয়ের সাথে রাত্রেবেলা যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ওই জায়গাটা দেখতে যাব, বাসায় ব্যাক করার সময় চারপাশে আরো কিছু জায়গা ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করে দেন বাসায় ব্যাক করবো, এরকমই। আচ্ছা। তো আমরা বাসা থেকে কিছুটা পথ যাওয়ার পরে 15-20 মিনিট পরে মোটামুটি আমরা প্রায় 25-30 কিলো রাস্তা চলে গেছি। তো হুট করে যাই দেখতেছি যে একটা বট গাছের নিচে একটা মানুষ দাঁড়ায় আছে আর আমাদের সিগন্যাল দিচ্ছে। তো আমরা যে জাদুঘরটা দেখতে যাচ্ছি যে রাস্তা দিয়ে, সচরাচর ওই রাস্তায় কিন্তু রাত্রেবেলা তেমন গাড়ি চলাচল করে না। তো আমার ভাই আবার আমাকে বলছে, কি রে থামাবো গাড়িটা, মানুষটা তো হেল্প চাচ্ছে। আমি তখন বললাম যে যেহেতু মানুষটা একটা বিপদে পড়ছে, এত রাতে এই পাশ দিয়ে তো গাড়ি ঘোড়া যাবে না, ঠিক আছে গাড়িটা ব্রেক করো, কি বলে শুনি।
তো মানুষটার পাশে যাই, গাড়িটা ব্রেক করলো, ব্রেক করার পরে তখন মানে মানুষটা গলা ভাঙা কণ্ঠে বলতেছে যে আমি একটা বিপদে পড়ছি, আমাকে একটু লিফট দেওয়া যাবে, আমি সামনে নামে পড়বো, কিছুটা পথ যায় আমি নামে পড়বো। আচ্ছা। আমার ভাই যখন আমার মুখের দিকে তাকায়, তো আমি ভিতরে একটা সাহস পেলাম যে আমরা তো তিনজন আছি আর উনি একা, কিছু হবে না। যদি মানে যদিও বিপদের কোনো আশঙ্কা তখন আমাদের মনে ছিল না, তো আমি নিজেই আমার পার্সোনালি ভাবে মনে করছিলাম যেহেতু আমরা তিনজন আছি সেহেতু আমাদের একটা অন্যরকম সাহস। হুম। তো এইভাবে করতে করতে মানুষটা আমাদের গাড়িতে উঠলো, গাড়িতে ওঠার পরে তো কিছুটা পর যাওয়ার পর আমার ভাইয়ের একটা আসলে আবার আমার ফুফাতো ভাইয়ের একটা বদ অভ্যাস ছিল, সে হচ্ছে স্মোকিং করতো। আচ্ছা। তো কিছুটা পর যাওয়ার পরে তো আমাকে বলে যে ভাইয়া এখান থেকে সিগারেটের প্যাকেটটা আমাকে বাইর করে দে। আর আমি বসছিলাম কিন্তু সামনে বসছিলাম, তো আমি তখন গাড়ির ড্রাইভার থেকে আমি সিগারেটের প্যাকেটটা বাইর করে দিই, বাইর করে দিয়ে তো ভাইয়া যখন সিগারেটটা জ্বালাইতে যাবে হুট করে ওই মানুষটা মানে মানে কেমন জানি রেগে গেল, ভাই সিগারেটটা জ্বালাইতে নিষেধ করতেছে, বলছে না সিগারেটটা জ্বালায় না এখানে। আচ্ছা। তো এই জিনিসটা দেখে আসলে মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো যে হ্যাঁ, একটা মানুষকে আমরা বিপদে হেল্প করতেছি আর সেই মানুষটা আমাদের গাড়িতে উঠে বলতেছে যে না সিগারেটটা জ্বালায় না, এ কেমন কথা। তো আমি কিছুটা আন্দাজ করতে পারলাম যে আসলে মনে হয় এখানে কোনো একটা সমস্যা ঝামেলা আছে। তো আমার ভাই যখন জোর করে সিগারেটটা জ্বালাইতে যাবে, মানুষটা একটা সিগারেটটা জ্বালাইতে দিবেই না। তো এক পর্যায়ে আমার ভাই জোর করে সিগারেটটা জ্বালাই, সিগারেটটা যখনই জ্বালাইছে এই যে ম্যাচের যে আগুনটা বাইরে হচ্ছে সিগারেটটা জ্বালানোর জন্য, এই আগুনটা দেখে ওই মানুষটা সাথে সাথে দরজা খুলে হচ্ছে সাথে সাথে জঙ্গলের দিকে দৌড় দিছে। তো আমরা তখন বুঝতে পারি যে না, এটা আসলে কোনো লোক ছিল না, সাধারণ মানুষ ছিল না, এ আসলে অন্য কেউ ছিল। তো আমরা যে গাড়ির মধ্যে ছিলাম আমরা মানে খুবই ভয় পাই যাই, এতটা পরিমাণে ভয় পাই যে আমার বড় ভাই যে বলছিল যে দেখতে যাবে, ও যে দেখতে যাবে ওটা সাহস পাচ্ছে না, ও বলতেছে তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা ব্যাক করে আমাদের বাসা যেতে হবে। আর আমরা এরকম করতে করতে মোটামুটি যে রাস্তা দিয়ে গাড়িটা ড্রাইভ করে যাচ্ছিলাম, মোটামুটি তখন 11:30 বাজে গেছে, 11:30-12টা বাজে গেছে। তো আমার ভাই সাথে সাথে ওইখানে গাড়িটা ব্যাক করে আবার আমরা বাসার দিকে রওনা হই। আর গাড়িটা স্পিড কিন্তু মোটামুটি প্রায় মানে খুবই স্পিড ছিল, যেহেতু আমরা এরকম একটা বিপদে পড়ছি। আমার ভাই ভয়ে গাড়িটা প্রচুর পরিমাণে স্পিড চালাচ্ছে। তো এরকম কিছুটা পথ আসার পরে আমাদের গাড়ি মোটামুটি 90-100 স্পিডে ছিল, হুট করে আমাদের গাড়ির স্পিডটা কমে যায়। কি কারণে কমলো আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না। ইতিমধ্যে আবার ওই আস্তে আস্তে স্পিডটা কমে যাওয়ার পরে কিছুটা পথ অমনিতে আমরা আসার পরে দেখতেছি যে আমাদের গাড়িটা পিছন থেকে নাড়াচাড়া করতেছে, কেমন যেন ঝাঁকি দিচ্ছে। আমরা এতটা পরিমাণে ভয় পাইছি। তো তখন ওইভাবে আমরা কিছুটা পথ ওখান থেকে অতিক্রম করে আসি, হুট করে একটা জায়গায় আমাদের গাড়িটা স্টার্টটা একদমই বন্ধ হয়ে যায়। আচ্ছা। বন্ধ হয়ে যায়, গাড়িটা স্টার্ট করার জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। ইতিমধ্যে আমরা কিন্তু তিনজনে গাড়ির ভিতরে, আর আমার ছোট ভাইয়ের যে অ্যাজমার সমস্যা ছিল সে কিন্তু ভয়ে মানে কি একটা বলবো, ও মানে শ্বাস নিতে পারতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে ওর, কি করবে ভয়ে খালি কান্নাকাটি করতেছে। তো গাড়িটা যখন স্টার্ট নিচ্ছে না, ইতিমধ্যে বাইরে থেকে কেমন একটা মানে ভয়ানক একটা আওয়াজ আসলো। আওয়াজটা কি আমরা কেউই ইঙ্গিত করতে পারলাম না, তবে হ্যাঁ এই আওয়াজটা আমরা অন্য আর কোথাও শুনি নাই। এই আওয়াজটা না কোনো জীবজন্তু ছিল না কোনো পশু পাখির ছিল, অন্যরকম একটা আওয়াজ। তো আমরা গাড়ি থেকে দেখতে পাচ্ছি যে কিছুটা সামনে ছোট্ট একটা আলো দেখা যাচ্ছে। তো আমার ভাই তখন আমাকে বলতেছে যে আমি হচ্ছে আলোটার ওখানে যাব, দেখি ওখানে কে আছে, যদি কোনো মানুষ থাকে তাহলে আমি বলবো যে আমাদের একটু হেল্প করেন, আমাদের এখান থেকে একটু নিয়ে যান। তো আমি আমার ছোট ভাই কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাইছি, আমরা কান্নাকাটি করতেছি যে না ভাইয়া যাও না যাও না, আমরা এখানে একা থাকতে পারবো না। তো আমার ফুফাতো ভাইটা তখন আমাকে বলে যে আমি যাচ্ছি, আমি যখন ব্যাক করব তখন গাড়ির গাড়ির বাইরে থেকে আমি টক টক করে 5টা আওয়াজ দিব, যদি 5টা আওয়াজ দিই তাহলে মনে করবা যে আমি আসছি, তাহলে গেট খুলবা, আর না হলে গেট খোলার কোনো দরকার নেই। আমার ফুফাতো ভাই তখন গাড়ি থেকে নামলো, আমি আস্তে আস্তে করে ওর মোবাইলের লাইটটা অন করে সামনের দিকে আগাচ্ছে। তো আশেপাশের জায়গাটা এতটা পরিমাণে অন্ধকার ছিল, গাড়িটার কিছুটা সামনে যায় ওর আলোটা অন্ধকারের সাথে মিশে গেছে, ও করে আমরা দেখতে পাচ্ছি না আর ভিতর থেকে, আমিও দেখতে পাচ্ছি না, আমার ছোট ভাইও দেখতে পাচ্ছি না। আর আমার ছোট ভাইয়ের অবস্থা কিন্তু মানে যত সময় যাচ্ছে তত ওর অবস্থা খুবই মানে বিপজ্জনক হচ্ছে। আচ্ছা। আর এদিকে আমাদের যে সাহায্য করবে এরকম কোনো মানুষও পাচ্ছে না। যেহেতু ওই এলাকার পার্শ্ববর্তী আমি এলাকায় থাকতাম, তো আমি কিন্তু জানতাম যে আসলে মানে ওই এলাকায় বিভিন্ন সময় ওখানে অনেক মানুষ মারা গেছে, এবং কি ওইখান থেকে যে মানুষ মানে রাত্রেবেলা যদি গাড়ি ড্রাইভ করে আসে তো ওই জায়গাটায় আসে মানে বিভিন্ন রাস্তা ভাগ হয়ে যায়, মানুষ কোন রাস্তায় গাড়িটা নিয়ে যাবে, মানে ভুল রাস্তায় গাড়িটা নিয়ে যাইতো আর সাথে সাথে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতো। মানে আচ্ছা। ওইখানে আসলেই একটা রাস্তা 4-5টা ভাগ হয়ে যেত, কোনটা রাস্তায় যাবে কেউ বুঝতে পারতো না। তো
তো এভাবে করতে করতে কিছুক্ষণ পরে আমাদের কিন্তু মানে চারপাশ থেকে মানে গাড়িটা একদম অফ, দরজা জানলা সবকিছু যা কিছু আছে সবকিছু বন্ধ। তো আমি আমার ছোট ভাইটাকে সান্ত্বনা দিচ্ছি যে ভাইয়া একটু থামো, ভাইয়া তো গেছে, ও আসলে হয়তো কিছু একটা আমাদের হবে, একটু থামো, একটু ধৈর্য ধরো। তো ইতিমধ্যে বাইরে থেকে ওই টক টক করে 3টা শব্দ পাইলাম। আচ্ছা। তো প্রথম শব্দটা যখন দেয় তখন আমার মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করে যে আমার ভাই আসলো না, এটা কে আসলো। তো আমার ভাই কিন্তু আমাকে বলছিল যে আমি যদি আসি তাহলে আমি গেটে 5টা শব্দ করবো, 5টা টাকা দেবো। কিন্তু আমি শব্দ পাইলাম 3টা, 3বার এভাবে টক টক করে শব্দ করলো। আমি বুঝতে পারছি যে না, আমার ভাই আসা নেই, এটা আমার ভাই না। এরকম করতে করতে আমরা কিন্তু দরজা জানলা কোনো কিছু খুলি নেই। কিছুক্ষণ পরে গাড়ির যে ব্যাগ ডালা থাকে, ব্যাগ ডালার ওই পাশ থেকে আবারও টক টক করে 3টা শব্দ পাইলাম। আর এইদিক আমার ছোট ভাইটা মানে আরো ভয় পাই গেছে যখন এই শব্দগুলো পাইছে, প্রচুর পরিমাণে ভয় পেয়েছে। আমি যে দরজাটা খুলে যে দেখবো, আমার ভিতরেও ওই সাহসটা নাই, পাচ্ছি না সাহসটা আমি। এটা তো আমার ভাই না, আমার ভাই হলে তো 5টা শব্দ দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো 3টা শব্দ হচ্ছে। গাড়ির যে জানলাগুলো থাকে কিছুটা নিচু করে তাকাচ্ছি, বাইরে যে পরিমাণে বাতাস কি বলবো, কিন্তু গাড়ির ভিতর থেকে সেটা আমি বুঝতে পারতেছি না। আবারও আমি ওটা জানলাটা বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসি। ভিতরে আসার পরে আমি দেখতেছি মানে আমাদের গাড়ির পিছন পাশ দিয়ে আমাদের যে ব্যাক ডালটা থাকে কেউ মনে হয় ধরে প্রচুর পরিমাণে ঝাঁকি দিচ্ছে। এতটা পরিমাণে ঝাঁকি দিচ্ছে মনে হয় গাড়ি উল্টে যাচ্ছে, এরকম একটা অবস্থা, এক পাশ থেকে এক পাশে। তো আমার ছোট ভাইটা তো খুবই কান্নাকাটি। তো আমি মনে করছি হয়তোবা যে এরকম একটা বাতাস হচ্ছে, হয়তোবা এটার জন্য মনে হয় গাড়িটা এরকম ঝাঁকি দিচ্ছে। তো আমি তখন আমার ছোট ভাই এরকম অবস্থা দেখে আমি আর গাড়িটা থাকতে না পারে আমি বাইর হই গাড়িটা থেকে। বাইর হয়ে আমি রাস্তায় মানে আমি ভাবলাম যে রাস্তার পাশে দাঁড়াবো, যদি কোনো গাড়ি টাড়ি যায় তাহলে হেল্প নিব। আমি যখনই গাড়িটার গেটটা খুলে বাইর হয়েছি, সাথে সাথে আমার পিছন পাশ থেকে কে যেন একটা বাড়ি দিল। বাড়িটা লাগার পরে আমি সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে যাই। তো রাতে পরবর্তী সময়ে ওই রাতে কি ওইখানে ঘটছে না ঘটছে আমি কোনো কিছু জানি না। তারপরের দিন সকালবেলা আমার যখন জ্ঞান ফিরলো, দেখতেছি চারপাশে অনেক মানুষ, পুলিশ আসছে, সরকারি আরো অনেক কর্মকর্তা আসছে। আমার যখনই জ্ঞান ফিরছে আমাকে শুধু একটাই কথা বলছে ওনারা, যে পিছনে তাকানো যাবে না। আমাকে যখন এই কথাটা বলছে যে পিছনে তাকানো যাবে না, আমি একটা মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে বলতেছে যে পিছনে তাকানো যাবে না, তার মানে নিশ্চিত পিছনে কোনো কিছু একটা হয়েছে, যার জন্য তোমাকে নিষেধ হ্যাঁ। করতেছে। আর সাধারণত একটা মানুষকে যদি বলে যে তুমি পিছনে তাকাও না, ওর মনের মধ্যে ওইটাই কৌতূহল হবে যে না আমি একবার পিছনে তাকাই। তো আমাকে তো বলে যে পিছনে তাকানো যাবে না, কিন্তু আমি তখন একটু আমার মাথার মেধাটা খাটাই, আমি মানে পিছনে না তাকাই, আমি মানে পিছনে যেভাবে মানুষ পিছনে হাঁটে ওইভাবে কয়েক কদম আমি পিছনে হাঁটে হাঁটে দেখতেছি যে পায়ের নিচে দেখতেছি একটা চিঠি, সাদা পেপারে লাল কালার দিয়ে কি জানি লিখে রাখছে। তো আমি যখন ওটা হাতে তুলি দেখতেছি যে রক্ত দিয়ে লিখছে। রক্ত দিয়ে লিখছে কি, যে তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে গেলি। তো যখনই পিছনে গেছি দেখতেছি যে আমাদের গাড়িটার উপরে ব্যাগ ডালার ওখানে রক্ত, বিভিন্ন রকম রক্ত, রক্তগুলো ছড়াই ছিটাই আছে। আচ্ছা। ছড়াই ছিটাই আছে। আমাকে যখন মানে পিছনে দেখতে নিষেধ করে, তাও আমি পিছনে দেখতেছি যে বট গাছের উপরে আমার ওই ফুফাতো ভাইটার হচ্ছে ইয়াটা মানে গলাটা কাটে ওখানে ঝোলানো আছে। এই জিনিসটা যখন দেখছি পরবর্তী সময়ে আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে আমি সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে পড়ছি। ওখানে রক্তগুলা গাড়ির ডালাতে কিভাবে লাগলো? মানে ওই জিনিসটা আমি তখন মানে বুঝতে পারিনি যে আসলে ওখানে কিভাবে লাগছে। তো আমার মনে হয়েছে যে রাত্রেবেলা যে বাইরে থেকে যে টকটক করলো, তো এটা কারো টকটক করার আওয়াজ ছিল না, এটা ওই যে উপর থেকে যে রক্তগুলা পড়ছে এটা শব্দ ছিল। উপর থেকে যে গাড়িটার যে রক্তগুলা পড়ছে এটা শব্দ ছিল। তো তখন আমি এরকম এই দৃশ্যগুলো দেখে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তো ওইখানে কি হয়েছে না হয়েছে ওটা আমি জানি না, আমি মেন্টালি একদম ভাঙে পড়ি। তখন আমার হসপিটালে ভর্তি করায়। তো আমার মেন্টালি অনেক সমস্যা হয়, আমার ডাক্তার অনেক ট্রিটমেন্ট করার পর আমি 2-3 মানে প্রায় 2.5 মাস 3 মাস পরে বাসায় আসে আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছিল এখানে। তো পরে আমার বাবা আমাকে সবকিছু খুলে বলছে যে এরকম এরকম ঘটনা। তো মানে আমার ধরতে গেলে এটা সৌভাগ্য যে আমার ফুফাতো ভাই ঢাকা থেকে আসছিল দেখতে যাবে বলে, তার সাথে এমনটা ঘটছে। অথচ আমার ছোট ভাই ছিল, আমি ছিলাম। আমার ছোট ভাই কিন্তু অজ্ঞান অবস্থায় গাড়ির ভিতরেই ছিল। আর আমি এরকম দৃশ্যগুলো দেখার পরে আমি মানে মানসিকভাবে একটু ভেঙে পড়ি, যে কারণে মেন্টালি একটা আমার সমস্যা হয়। আচ্ছা। তারপরে তো ডক্টরের কাছে নিয়ে যাই, আমার ট্রিটমেন্ট করে সুস্থ করে দিল। তো আমার জীবনে আসলে এই পার্টটা খুবই একটা ভয়ানক ছিল, যে কাহিনীগুলো আমার ওই দিন রাতে হয়েছে, এই গল্পটা বা এই দৃশ্যগুলো আসলে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার চোখের সামনে এখনো মাঝে মাঝে ভাসে ওঠে এই জিনিসগুলো।